লেখক নির্মলেন্দু কুণ্ডুর মুখোশ। অনেকদিন পর বাড়িটা একটু গমগম করছে আজ। যে দুশ্চিন্তার ভয়ের মেঘলা আবহাওয়া গুমোট ধরিয়ে রেখেছিল এতদিন, আজ মনে হচ্ছে যেন সেই মেঘাচ্ছন্নতা কেটে রোদের ঝিলিক দেখা দিয়েছে। মাসিমণি প্লিজ, তুমি আমাদের ভরসা। তোমাকে ছাড়া এত প্রাণ খুলে কথা আর কাকে বলতে পারি বলো? খিলখিল করে হেসে উঠল নিশিতা। এখন কলেজের লাস্ট ইয়ার চললেও ওর মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই আছে। সহজেই হেসে ফেলতে পারে মিশুকে। হয়তো বয়সের ধর্মই এই, নইলে বয়স বাড়লে আর অভিজ্ঞতা হলে মানুষ তো নিজেই কেমন গুটিয়ে যায়, মেপে কথা বলে, নিজের মনটাকে হিমশৈল বানিয়ে ফেলে। মনের চূড়াটুকু শুধু দেখা যায় হয়তো, বাকি গভীরতাটুকু থেকে যায় অতলান্তে। কেউ কেউ আবার সেই চূড়াটুকু সযত্নে গোপন করতে পারে কুয়াশায়। অবশ্য শুধু নিশিতা নয়, ওর প্রাণের আরেক বন্ধু দোলনও এই দলে পড়ে। ওরা দুজন যখন এই বাড়িতে আসে তখন খুশির পরশে সবকিছু প্রাণবন্ত লাগে পৌশালীর, মানে ওদের প্রিয় মাসিমণির। পৌশালী অবশ্য ঠিক ওদের মাসিমণি নয়, সৌম্য আর সায়নের ছোট মাসি। কিন্তু তাদের সূত্রে এই দস্যি মেয়ে দুটোর সাথে পরিচয় হওয়ার পরই ওরা কি সুন্দর আপন করে নিয়েছে পৌশালীকে। এখন তো সৌম্য সায়নের থেকে এই দুটো মেয়ের সাথেই পৌশালীর যোগাযোগ বেশি। সম্পর্কে মাসিমণি হলেও পৌশালী ওর দিদির থেকে অনেকটাই ছোট, ফলে এই ছোট ছেলেমেয়েগুলোর সাথে রিলেট করতে পারে বেশি। তাই হয়তো ওদের সাথে বেশি মিলেমিশে গেছে পৌশালী। আজ অনেক দিন পর ঠিক হয়েছে পরিবারের সবাই মিলে ঘুরতে যাবে। বাঙালি মাত্রই চেনে দীপুদা, কিন্তু ওরা চায় একটু অফবিট। কিন্তু তার মধ্যে ওদের পরিচিত এই পাহাড় সাগরের পরিবেশও থাকবে। অনেক আলোচনা করে তাই ঠিক হলো গোপালপুরে যাবে। ওখানে পাহাড় অবশ্য নেই বটে, কিন্তু আছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, ঝাউবন, ঝিনুক আর কাকড়ার ঝাঁক, আর কিছুটা হলেও নিখাত প্রাইভেসি। যবে থেকেই প্ল্যান ঠিক হয়েছে, সৌম্য আর সায়নের থেকেও বেশি উৎসাহী হয়ে পড়েছে নিশিতা আর দোলন। সম্পর্কটা দুই পরিবার থেকেও মেনে নিয়েছে। ঠিক আছে, দুজনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই 4-4-8 হাত এক হবে। তাই দুই মেয়ের বাড়িতে পারমিশন নিয়ে ওদেরও এই ট্যুরে সামিল করা হয়েছে। আর তাতেই ওদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি ঢুকেছে। ওরা চাইছে গোটা রাস্তাটা সৌম্য সায়নের পাশে বসে যেতে। এই সময় এই একটু ছোঁয়া, পাশে বসে গল্প করা, চোখে চোখে অন্য ইঙ্গিতের হাতছানি, এই সব কিছুর মধ্যে একটা অন্যরকম রোম্যান্টিকতা থাকে। তবে এসব আবদার তো আর যাকে তাকে করা যায় না। তাছাড়া এখনও বিয়ে হয়নি, তাই সৌম্য সায়নের পাশে দুম করে বসে যাব বললেই তো হলো না। বাড়ির বড়রা খারাপ ভাবতে পারেন, তাই মুশকিল আসান মাসিমণির শরণাপন্ন হয়েছে ওরা। ওদের পাগলামি দেখে একগাল হেসে পৌশালী বললেন, তা বেশ তো, যাদের পাশে বসবি তাদের বললেই তো হয়, আবার আমাকে এর মধ্যে টানাটানি কেন? তুমি তো তোমার বোনপোদের জানো মাসিমণি, বাড়িতে কোনো কথা বলতে বললেই কেমন যেন থতমতো খেয়ে যায়, যত বীরপুরুষগিরি আমাদের সামনে। বলেই জিভ কাটল দোলন। হয়তো বুঝতে পারল বীর পুরুষগিরির ব্যাপারটা না বললেও হতো মাসিমণিকে। যতই হোক, মাসিমণিও তো গুরুজন। মুচকি হাসলেন পৌশালী। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখছি কোনো প্ল্যান বের করা যায় কি না। ও মাসিমণি, ইউ আর টু সুইট। তাহলে সেই কথাই রইল, টাটা। ওরা বেরিয়ে যেতেই পৌশালীর মনে হলো যেন একটা ঝড় থেমে গেল মুহূর্তে। উনি ঘরে টুকিটাকি গোছানোর কাজে লেগে গেলেন। এমন সময় ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো সার্থক, ওর ছেলে। মা, কিরে কিছু বলবি? মুখ ঘুরিয়ে বললেন পৌশালী। তোমরা কি সত্যি যাবে বলে ঠিক করেছ? হ্যাঁ, সব কিছু তো বেশ কিছুদিন ধরে ঠিকঠাক হচ্ছে। তোকে তো সবই বলেছি, এতদিন পরে সবাই একসাথে বেরোতে পারছে। আমি যাব না মা, তোমরা ঘুরে এসো। সেই এক কথা,
দেখ বাবু, ফ্যামিলি বলেও একটা শব্দ আছে। দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে গেলেও এই ফ্যামিলি নামক বাঁধনটা যদি ঠিকঠাক থাকে, তবে মানুষও তার ডুবন্ত নৌকাকে তীরে ভেড়াতে পারে। এমনিতেই এখন সবাই ভীষণ ব্যস্ত, পরিবারের জন্য সময়টুকুও থাকে না। চারিদিকে তাকিয়ে দেখ, ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলিতে নিজের সুখ দুঃখ ভাগ করে নেবার জন্য 2 জন বই 3 জন থাকে না। সেখানে তোর মাসি মেশোরা আমাদেরকেও তাদের ফ্যামিলিতে ইনক্লুড করে রেখেছেন প্রথম থেকে। কোনো অকেশানে তারা একলা পালন করে না। আজ এতদিন পর তারা সবাই মিলে ফ্যামিলি আউটিংয়ের জন্য প্ল্যান করেছেন। সেখানে তুই না থাকা মানে দুধে চোনা পড়া। ওরা তো তোকেও কিছু কম ভালোবাসেন না। সার্থক কিছু বলল না, মাথাটা একটু নাড়তে নাড়তে চলে গেল ঘরে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে উঠলেন পৌশালী, এই আউটিংটা যে আসলে তোরই জন্য বাবু, তোর মনের মধ্যে থেকে ওই শূন্যতাকে দূর করার জন্য। যে বিষণ্ণতা, যে ভয়ার্ত মনোভাব তোকে চেপে রেখেছে, সেখান থেকে তোকে বার করে আনার জন্য। পৌশালী জানেন তার ছেলে খুব সেন্সিটিভ, সম্পর্কের মূল্য দিতে জানে। তাই বোধহয় ওর সাথে সম্পর্কিত প্রত্যেককেই ও ভালোবাসে মন দিয়ে। আর তেমন ভালোবাসার মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎ, তখন মনটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। ওই ঘটনাটার পর থেকে সার্থকও ভেঙে পড়েছে প্রচণ্ড। আজকাল যেখানে সম্পর্কের ভাঙাগড়া কিছু মুহূর্তের এদিক ওদিকে সম্পন্ন হয়, তখনও ও বছর 5 আগেকার একটা ঘটনা নিয়ে ভেবে যায় অবিরত। পৌশালী জানেন না এই বাপমরা ছেলেটাকে কিভাবে তিনি বের করে আনবেন এই পরিস্থিতি থেকে। তবে যেভাবেই হোক ওকে স্বাভাবিক জীবনে আনতেই হবে। তাই দিদিরা যখন প্রস্তাব দিল এই ট্যুরের, হ্যাঁ বলতে দুবার ভাবেনি পৌশালী। শুধু একটাই চিন্তা, শেষ পর্যন্ত যাবে তো সার্থক? মন হাওয়ায় লিখেছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। গানের কলিটা গুনগুন করতে করতে হাঁটছিল ছেলেটা। ওর পাশে পাশে চুপচাপ হেঁটে যাচ্ছিল ওরই সমবয়সী আরেকটি মেয়ে। দেখে বোঝা যাচ্ছিল ওরা কলেজ স্টুডেন্ট, কিন্তু আশেপাশে তো কোনো কলেজ নেই। তাহলে এই নিরালা স্থানে কি করছে দুজনে? হঠাৎ একটা দমকা হাওয়ায় দূর থেকে ভেসে এলো নচিকেতার গাওয়া পাগলা হাওয়ার রিমেক ভার্সানটা। সম্ভবত পিকনিকে এসেছে এরা, আর সেই বন্ধুবৃত্ত থেকেই সরে এসছে এই দুজন। কী রে, চুপ কেন? কিছু বলবি না? নীরবতা ভঙ্গ করে মেয়েটা বলে উঠল, কি আর বলবো, বলেছি তো অনেক কিছুই, তবে সব কথা তো মুখে বলা যায় না, কিছু কথা বুঝিয়েও নিতে হয়। কেমন যেন অভিমানী শোনালো ছেলেটির কথা। অন্যদিকে তাকিয়ে মুখ টিপে একবার হেসে নিল অপর্ণা, যাকে সবাই অপু নামেই ডাকে। ছিপছিপে উজ্জ্বল শ্যামবর্ণ মেয়েটির মুখ বড় মায়া ভরা। দেখলেই যে কারো ভালো লেগে যেতে বাধ্য। তার ওপর ওর নম্র ভদ্র স্বভাব ওকে আরও কাছের করে তুলেছে পরিচিত মহলে। তবে স্বভাব মিশুক মেয়েটির জীবনটা মোটেও ফুলে ভরা নয়। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে, এক কাকার বাড়িতে মানুষ। সেখানে দুবেলা দুমুঠো খেতে পেলেও উপরই পাওনা হিসেবে মাঝে মাঝে গঞ্জনা সইতে হয়। সমাজে নিজেদের উদারচেতা দেখানোর জন্যই সেই কাকা অপুকে কলেজে ভর্তি করিয়েছে, নইলে যে কারো গলায় ঝুলিয়ে দিতে পারলেই বাঁচতেন তিনি। আদতে তেমন চেষ্টাই করছেন তলে তলে, তবে এমনভাবে কাজটা করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। অপু এত সব কিছু টের পায় না তা নয়। বড় হয়েছে, বোধবুদ্ধি হয়েছে, কিন্তু ও অকৃতজ্ঞ নয়। গঞ্জনা দিলেও ভুলতে পারে না এই কাকার পরিবারেই ও বড় হয়েছে। অপরের মেয়েকে বড় করে সুবিধে মতো পাত্রস্থ করতে সবাই চাইবে। সুতরাং কাকার এই চাওয়াতে দোষ নেই, এভাবেই নিজেকে সান্ত্বনা দেয় অপু। তাই ও ভালোবাসার কাঙাল। যেখানে ভালোবাসার সন্ধান পায় সেখানে ওর মন তরি চায় ভেসে যেতে। কলেজে এসে ও যেন তেমনই একজনকে খুঁজে পেয়েছিল, পুলু। ছেলেটার ভালো নাম একটা আছে বটে, তবে এই ডাকনামটাতেই ওকে ডাকতে পছন্দ করে ওর বন্ধুরা। এক বিখ্যাত অভিনেতারই নাকি এই ডাকনাম ছিল। তার মতোই এই পুলুও নানা গুণে গুণান্বিত। ভালো কবিতা লেখে, গান করে, পড়াশোনাতেও ভালো। সব থেকে বড় গুণ, মেয়েদের প্রতি ওর আলাদা সম্মানবোধ আছে।
মেয়েদের সাথে গায়ে পড়ে যেমন গল্প শুরু করে না, তেমনি কেউ কথা বললে বা ওর কারো সাথে কথা বলতে হলে মুখ চোরা না হয়ে স্বচ্ছন্দে কথা বলেও। ওর এই স্বভাবটাই বেশি টেনেছিল অপুকে। অপুকে দেখে পুলুর মনেও একটা অন্যরকম অনুভূতি জেগেছিল, কিন্তু ওর স্বভাব ভদ্রতা ওকে একটা সীমায় আটকে রেখেছিল। ধীরে ধীরে বন্ধুত্ব হয়েছিল, ব্যাচমেট বলে যোগাযোগও বাড়ছিল। প্রথম দিককার তুমি সহজেই তুইয়ে নেমে এসেছিল। তারপর যখন পুলু বুঝল সবার সাথে স্বচ্ছন্দে কথা বললেও এই মেয়েটার সাথে কথা বলতে গেলেই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ওর, বুঝতে পারল এভাবে আর বেশি দিন চালানো সম্ভব নয়। কিন্তু কিভাবে মনের কথাটা ওকে বলবে তাই বুঝে উঠতে পারছিল না পুলু। ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করেছেও, কিন্তু অপু বুঝেছে কি না তাও বোঝেনি। আজই পিকনিকে এসে একটু আলাদা বেরোনোর জন্য কম সাহসও জোগাতে হয়নি। শেষমেশ বেরোতে পারলেও অপুর এমন বেরসিকের মতো প্রশ্নে স্বভাবতই আশাহত হলো পুলুর। বুঝি তো অনেক কিছুই, কিন্তু এগোতে সাহস পাই না। হঠাৎ হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল অপু। পুলু হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়েছিল। অপুর কথাটা কানে যেতেই ঘুরে দাঁড়ালো ও। দেখল অপুর চোখ দুটে যেন মেঘ জমেছে। কাছে এগিয়ে এলো পুলু। অপু। মুখ তুলে অপু বলল, তুই বা তোরা অনেক কিছুই জানিস না। আমার বাড়ির কথা জানিস না, কি অবস্থায় আমি এখনও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি তা জানিস না। আমি তো এটাও জানি না কাল আমার ভাগ্যে কি ঘটবে। আজ আমি কলেজে আসছি, আনন্দ করছি তোদের সাথে। কালকেই আমাকে কারোর সাথে বিয়ে দিয়ে দিয়ে দূর করে দেবে কি না। আমি কিচ্ছু জানতে চাই না অপু, কিচ্ছু না। একজন মেয়ের মনে ঠিক কতটা শক্তি থাকতে পারে তার কিছুটা ধারণা আমারও আছে। আমার মা ও বাবা মারা যাওয়ার পর আমাকে একা হাতে মানুষ করেছেন। কখনো কারোর সামনে উনি মাথা নোয়ায়নি, কখনো দুর্বল হননি। তাই মেয়েদের আমি এত সম্মান করি। আমি বিশ্বাস করি তুই তোর সংগ্রামে লড়ে ঠিক বেরিয়ে আসতে পারবি। আর এখন থেকে তোর সংগ্রামে তুই তো একা নোস, আমিও তোর সাথে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে। পুলু। পছন্দের মানুষের বুকে মাথা রেখে কেঁদে ফেলার মধ্যে যে এতটা ভারমুক্তি থাকে তা জানা ছিল না অপুর। পুলুও ওর ভরসার দু বাহু দিয়ে জড়িয়ে ধরেছিল অপুকে। সামান্য কটা মুহূর্ত যেন তার মধ্যেই এক অতলান্ত টাইম ট্রাভেল করে ফেলল ওরা। হুশ যখন ফিরল আকাশ তখন থমথমে। ঈশান করে যে মেঘ জমেছিল ওরা এখানে আসার একটু আগে থেকেই, তা এখন ঘিরে ফেলেছে আকাশ। গুমগুম করে আওয়াজ শুরু হয়েছে, ঝোড়ো হাওয়া ওঠাও শুরু হয়েছে। ওরা আর দেরি না করে ফিরতে লাগলো ওদের বন্ধু বান্ধবদের কাছে। তবে পুরো পথটা আর ফেরা হলো না। তার মাঝে বৃষ্টি নেমে পড়ল। ওরা এক ছুটে গিয়ে পৌঁছল সমুদ্র তটের কিছুটা দূরের এক ঝোপড়িতে। ছোট্ট কাঠ পাটকাঠি দিয়ে তৈরি ঝোপড়ি। কেউ থাকে বলে মনে হয় না, আগে হয়তো থাকতো। ঝোপড়ির ওপরটা পলিথিন দেওয়া, ফলে বৃষ্টি শুরু হলেও পলিথিনের জন্য তা ভেতরে ঢুকছিল না। ওরা ঝোপড়ির মধ্যে ঢুকে মোবাইলের টর্চ জেলে এদিক ওদিক দেখে বুঝল সাপ খোপ নেই। তাই দরজার মুখে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতে লাগলো। ফোন করতে গিয়ে দেখলো লাগছে না, হয়তো সিগন্যালের গন্ডগোল। তবে একটাই বাঁচোয়া, ঝোপড়ির দরজাটা থেকে মূল সমুদ্র তটটা দেখা যায়। ফলে কেউ যদি ওদের খুঁজতে এদিকে আসে ওরা তা দেখতে পাবে ও সাড়া দিতে পারবে। বৃষ্টির ছাট এদিকেই আসছে, তাই দরজা থেকে কিছুটা ঢুকে দাঁড়ালো ওরা। ভেতরটা অপ্রশস্ত, কাজেই গা ঘেঁষে দাঁড়িয়েছিল ওরা। এমন পরিবেশে সদ্য প্রেমে পড়া দুজনের মনেই অন্য সুর বাজছিল। একে অপরের দিকে তাকিয়ে যেন সেই কথাই সেরে নিল দুজনে। পুলু অপুকে কাছে টানতে যাবে এমন সময় কাছেই কোথাও যেন বাজ পড়ল। বিকট শব্দে যেন সম্বিত ফিরে পেল দুজনে। অপু মুখ ঘুরিয়ে ঝোপড়িটার আরেকটু ভেতর দিকে চলে গেল মোবাইলের টর্চটা জ্বালিয়ে। পুলুও সরে এলো দরজার কাছে। পুলু, এটা দেখ। অপুর ডাকে পেছনে ফিরল পুলু। অপুর হাতে একটা আধভাঙা মুখের ছাঁচ, হয়তো চীনামাটির তৈরি, প্লাস্টিকও হতে পারে। সারা গায়ে কাদা লেগে থাকলেও ওর গরমটা বুঝতে অসুবিধা হচ্ছিল না পুলুর। কোথায় পেলি এটা? এই কোনায় পড়েছিল, বেশ ইন্টারেস্টিং তো জিনিসটা।
কোথাকার কি জিনিস ফেলে দে। আরে বাবা, ফেলে দেব কেন? একটা আধ ভাঙা মুখোশ মাত্র, মনে হচ্ছে প্লাস্টিকের। হয়তো সাগর তীরে সিজন টাইমে বসা কোনো বেলুনওয়ালার কাছ থেকে পড়ে গিয়েছিল। হয়তো ওই রকম সিজন টাইমের ব্যবসাদারদের জন্য এই ঝোপড়ি বানানো হয়েছে। এরকম ঝোপড়ি আরও আছে হয়তো। মুখোশটার গড়ন দারুণ, এটা আমি নিয়ে যাব। কোনো কথা বলার আগেই বাইরে থেকে চিৎকার ভেসে এলো, পুলু, অপু। বৃষ্টি একটু থেমেছে, বন্ধু বান্ধবরাও খুঁজতে বেরিয়েছে। পুলু আর কথা না বাড়িয়ে ওদের ডাকতে ডাকতে বেরিয়ে এলো ঝোপড়ি ছেড়ে। পেছন পেছন এলো অপুও, হাতে সেই আধ ভাঙা মুখোশটা। বন্ধু বান্ধবদের সরস টিকা টিপ্পনির মাঝে ফিরতে ফিরতে ওরা টের পেল না ওই প্রায় ভেঙে পড়া ঝোপড়ির পেছন দিকে একজনের মুখে ফুটে উঠল বাঁকা হাসি। এই নিয়ে পঞ্চমবার রাতের ঠিক এই সময়টাতেই ঘুম ভেঙে যায় অপর্ণার। আর ঘুম ভাঙার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত ও একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নের এক বিশেষ মুহূর্তে এসে ঘুমটা ভাঙছে ওর। এর কোনো ব্যাখ্যা ওর কাছে নেই। ঘুম ভাঙলে ঘরের মধ্যে একটা গুমোট ভাব লক্ষ্য করছে, অথচ মাথার ওপর পাখা জ্বলছে জোর কদমেই। জানলাও খোলা। বাড়ির কাউকে এসব কথা জানিয়ে যে লাভ হবে না তাও জানে। গরিবের ঘোড়া রোগের মতো ওর মতো পরের সংসারে পড়ে থাকা মেয়ের স্বপ্ন দেখাটাও বিলাসিতা। তবুও ও স্বপ্ন দেখছে, আর দেখছে একজনকে নিয়েই, পুলু। সত্যি এমনটা যে হয়ে যাবে তাও ভাবেনি, অথচ মনে মনে চেয়েছিল এমনটা হোক। সেদিন ফিরে আসার পর থেকে যেন আলাদা জোর পেয়েছে অপু। পুলুকে ওর বাড়ির অবস্থা জানিয়েছে। পুলু ওর হাতে হাত রেখে আশ্বস্ত করেছে। সেই আশ্বাসের জোরেই লড়াইয়ের শক্তি পেয়েছে অপুও। পুলু খুব প্র্যাকটিক্যাল কথা বলেছে, ওদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ওরা তারপরই ভবিষ্যতে জীবনের পথে এগোবে। আর তার জন্য বর্তমানের লড়াইয়ে একে অপরের পাশে থাকবে দুজনেই। সেই পুলুও 3 দিন হলো আসছে না। বাড়িতে অনুষ্ঠান আছে বলেছিল যদিও, ফোনেও অল্প সময় কথা হয়েছে। ফলে পুলুকে এত সব স্বপ্নের কথা জানানো হয়নি অপুর। ঘড়ি দেখল অপু, রাত 3:10। আজ হয়তো পুলু কলেজে আসবে। আজকে ওকে সব কথা বলবে অপু। তুই এক্স্যাক্টলি ওই মুখোশটাই দেখছিস? হ্যাঁ, ওই মুখোশটাই। ঠিক যেখানটায় ভাঙা ছিল সেখানটাতেই ভাঙা। যেমন রং তেমনি রং। মুখোশটা কোথায়? আমার আলমারিতে। দ্বিতীয় দিন বের করে দেখেওছিলাম, কোনো স্পেশাল কিছু নজরে পড়েনি। কিন্তু স্বপ্নটা আমি বুঝতে পারছি না। একটা মেয়ে মুখে ওই মুখোশটা দৌড়ে যাচ্ছে। চারিদিকে এলোমেলো হাওয়া, যেন কেউ ওকে তাড়া করেছে। একটু পাহাড়ি পথ, চারিদিকে গাছপালা। হঠাৎ করে যেন দুটো পাহাড়ের মাঝখানে একটা খাদ মতো দেখতে পেলাম। মেয়েটা উদ্ভ্রান্ত হয়ে ছুটতে ছুটতে সেই খাদের কাছে এসে থমকে দাঁড়ালো। তারপরে ফিরে তাকালো পেছনে। মেয়েটার মুখে হঠাৎই হাসি রেখা ফুটে উঠল, যেন ওর কাঙ্ক্ষিত জনের দেখা পেয়েছে। ও হাত বাড়ালো সামনে, যেন কেউ ওর হাত ধরে ওকে ওই খাদের কিনারা থেকে টেনে আনবে। তারপরই দেখলাম আরেকটা হাত ওই মেয়েটার দিকে এগিয়ে এলো, কিন্তু মেয়েটাকে টানার বদলে ঠেলে দিল খাদের দিকে। মেয়েটা খাদের দিকে পড়তে পড়তে হাত বাড়ালো আবার। তুই বিশ্বাস কর পুলু, যেন মনে হলো আমার দিকে হাতটা বাড়ালো ও। ওই এক মুহূর্তের জন্যই ওর চোখ দুটো আমি দেখলাম। কি ভীষণ চেনা, অথচ কিছুতেই মনে করতে পারছি না। আর ঠিক এই মুহূর্তেই প্রতিদিন ভেঙে যায় ঘুমটা। ভারী অদ্ভুত স্বপ্ন তো। আমার মনে হয় তোর ওই মুখোশটা ফেলে দেওয়াই উচিত। আমার তা মনে হয় না রে, বরং মনে হয় মুখোশটা আমায় কিছু বলতে চাইছে। কেউ হয়তো চরম বিপদে পড়েছে, হয়তো আমি ওকে উদ্ধার করতে পারবো। অ্যাবসার্ড! তুই স্বপ্নের মধ্যে ভবিষ্যৎ দেখছিস নাকি? না রে, এমনটা তো হতেই পারে। আমার এক পরিচিত আন্টি আছে, উনি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখেন যেখানে হয়তো ভবিষ্যতের কোনো দৃশ্য দেখলেন। তিনি সেটাকে গুরুত্ব না দিলেও কয়েকদিন পর অবাক হয়ে দেখলেন ঠিক সেই ঘটনাই তার সঙ্গে ঘটছে। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারবো না, তবে এমনটা হয়। তা বেশ তো, তুইও তবে তোর ওই আন্টির মতো অপেক্ষা কর।
কবে তোর স্বপ্নে দেখা ঘটনা তোর সামনে ঘটে? আমার মনে হচ্ছে পরপর এতগুলো দিন একই স্বপ্ন দেখাটা ইজ নট এ ম্যাটার অফ জোক। নিশ্চয়ই আমাকে কোনো কিছু জানাতে চাইছে স্বপ্নটা। আচ্ছা, আমরা মুখোশটা কোথায় পেয়েছিলাম? গোপালপুরে তো। ওখানে গিয়ে একবার খোঁজ খবর নিলে হয় না যে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে কি না? আরে বাবা, যাব বললেই তো যাওয়া হয় না। সেদিন তো একটা অকেশনে গিয়েছিলাম, এখন ম্যানেজ করব কি বলে? আমি নয় করে দিলাম, তুই কি বলবি? আর তাছাড়াও তুই তো দেখছিস পাহাড়ি জায়গা, গোপালপুরে পাহাড় কোথায়? যেন কিছুটা মুষড়ে পড়ল অপু। তাহলে কি করব এখন? পুলু কিছু একটা বলে উঠতে যাবে, এমন সময় ওদের দেখে চেঁচিয়ে উঠল পল্লব, ওদেরই ব্যাচমেট, হুল্লোড়বাজ আর সবসময় মজার মুডে থাকে। কি হে সুখসারি, এখানে কেন মারছো ঝাড়ি? উঠে পড়ো তাড়াতাড়ি, যেতে হবে দারিং বাড়ি। দারিং বাড়ি? দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল। হ্যাঁ রে, এখনই ঠিক হলো এবারের এক্সকারশনে সবাই মিলে যাওয়া হবে দারিং বাড়ি। গোপালপুরের কাছেই, পাহাড়ি এলাকা, বেশ সিরির প্লেস। তোমাদের মতো লাভবার্ডসদের দারুণ লাগবে। সুতরাং বৎসগণ, লেটস গেট রেডি। আমি অলরেডি তোদের নাম লিস্টেড করে দিয়েছি। এই বলে যেমন ঝড়ের মতো এসেছিল তেমনভাবেই চলে গেল পল্লব। অপু আর পুলু চুপ করে ভাবতে লাগলো দারিং বাড়ির কথা। গোপালপুরের কাছে পাহাড়ি এলাকা। হঠাৎ কি যেন একটা জিনিস মাথায় ক্লিক করলো দুজনেরই, তাই দুজনেই দুজনের দিকে হতবাক হয়ে চেয়ে রইল। দারিং বাড়ি গোপালপুরের কাছে পাহাড়ে ঘেরা একটা জায়গা। পাহাড়ি উপত্যকা, একরাশ সবুজের হাতছানি, ঝর্ণার কলকল ধ্বনি, সব মিলিয়ে মনকে ছুঁয়ে যাবে এখানকার প্রকৃতি। এমন জায়গায় এক্সকারশনে আসার জন্য সবাই খুব খুশি। বিশেষ করে যারা ইতিমধ্যে দুই মন এক করে ফেলেছে, তারা তো এই প্রকৃতির রাজ্যে এসে স্বপ্নে হারিয়ে গেছে প্রায়। বয়সে বড় এইসব ছেলে মেয়েদের তো আর স্কুলের মতো বেঁধে রাখা যায় না, তাই বেশ কয়েকজন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। প্রত্যেকে বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট লাঞ্চ টাইমে চলে আসতে। অপু আর পুলুও বেরিয়ে পড়েছে, যদিও ওরা বেরিয়েছে অন্য কারণে। অপুর স্বপ্নে দেখা জায়গাটার মতো কোনো জায়গা আদৌ আছে কিনা তা খুঁজতে। কিছুটা পাহাড়ি পথ পেরিয়ে একটা খাদের ধারে এলো দুজনে। দূরে একটা পাহাড় মতো দেখা যাচ্ছে, তার গায়ে গাছপালা আর ছোট্ট ছোট্ট ঘরবাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। এই অদ্ভুত সুন্দর জায়গায় এসে ওদের মন থেকে আগেকার ভয় ভাবনা চলে গেল। দুজনেই এই অসীমের মাঝে নিজেদের হারিয়ে ফেলল। পুলুও অপুকে একটু কাছে টেনে নিল। অপুর কানে কানে কিছু বলতেই ও পুলুকে ঠেলে সরিয়ে ছুট লাগালো পাশের ঢালু পথটা দিয়ে। পেছন পেছন ছুটল পুলুও। কিছু দূর ছুটে গিয়েই হঠাৎই রাস্তাটা আচমকা কিছুটা ঢালু হয়ে গেল। তাল সামলাতে না পেরে অপু সরসর করে নামতে লাগলো দ্রুত বেগে। পুলু! আর্তধ্বনি বেরিয়ে এলো অপুর গলা থেকে। পুলু কিছুটা পেছনে থাকলেও ঢালু জায়গাটার আগেই ও তাল সামলাতে পেরেছিল। তবে অপুর চিৎকার শুনে ওহ দ্রুত নামতে লাগলো ঢালু পথ বেয়ে। ঢালুর পাশাপাশি রাস্তাটা কিছুটা পিছল, তাই হয়তো আরও পিছলে যাচ্ছে অপু। অপু হঠাৎই দেখতে পেল সামনে একটা খাদ। ও দ্রুত গতিতে সেই খাদের দিকে নেমে যাচ্ছে। অনেক চেষ্টা করেও থামাতে পারছে না, যেন কেউ ওকে খাদের দিকে ঠেলছে। অপুকে খাদের দিকে যেতে দেখে পুলু আরও জোরে দৌড়তে লাগলো, কিন্তু আর বেশি দূর নেই। অপু চোখ বুজে ফেলেছে। একটু পরেই ও বুঝল ওর পায়ের তলা থেকে মাটি বোধহয় সরে গেল, কিন্তু ঠিক পর মুহূর্তেই ও টের পেল ওর হাতটা কেউ শক্ত করে ধরেছে। পুলু! আরও একবার চিৎকার করে উঠল অপু, তবে এবার আর্তনাদ নয়, যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। মরণের মুখ থেকেও বেঁচে ফেরার আশা ধ্বনিত হলো অপুর মুখ থেকে। অপুকে এবার ওপরের দিকে টেনে তোলা হলো। অপু ওপরে উঠে তাকাতেই দেখল পুলু তো নয়, একটা অন্য লোক। জটা জুটোধারী, সাদা পোশাক পরা, দাঁত ক্ষয়ে যাওয়া, খয়াটা চেহারার একটা লোক শক্ত হাতে ধরে রেখেছে অপুকে। আর একটু দূরে পুলু বসে বসে হাঁপাচ্ছে। লোকটা অপুর হাত ছেড়ে দিতেই ও পুলুর কাছে দৌড়ে গেল। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? হ্যাঁ।
তবে আমরা দুজনেই আজ এই পৃথিবীতে থাকতাম না যদি না এই ভদ্রলোক হঠাৎ এসে পড়তেন। অপুর প্রশ্নের উত্তরে জানালো পুলু, মানে? আরে তোর পিছু পিছু তো আমিও দৌড়ে নামছিলাম খাদের দিকে। চোখের সামনে দেখলাম তুই খাদের কিনারায়। আমি তখন দিকবিদিক জ্ঞানহারা হয়ে পড়েছি। হঠাৎ উনি কোত্থেকে এসে আমাকে এক ধাক্কা দিয়ে রাস্তার এধারে ফেলে দিয়ে খাদের ধারে গিয়ে অদ্ভুত কায়দায় তোর হাত চেপে ধরলেন। অপু সবিস্ময়ে তাকালো ওদের দুজনের জীবন বাঁচানো বুড়ো মানুষটার দিকে। বুড়ো মানুষটার চেহারা খয়াটে হলেও চোখে একটা অদ্ভুত জ্যোতি। যতক্ষণ ওরা কথা বলছিল উনি এক দৃষ্টে তাকিয়েছিলেন দুজনের দিকে। আপনাকে যে আমরা কি বলে ধন্যবাদ জানাবো, কিন্তু আপনি কে? এখানে কোত্থেকে এলেন? আমি এখানেই থাকি। বেশ ভরাট গলায় উত্তরটা এলো। কাছে একটা গুহায় বসে মায়ের সাধনা করি। তোমাদের গলার আওয়াজ শুনেই ছুটে আসলাম। এই রাস্তায় তোমাদের পক্ষে নিয়ন্ত্রণ আনা কঠিন। মায়ের সাধনা করেন? এখানে কোনো মন্দির আছে? কৌতূহল ভরা গলায় পুলু জানতে চাইল। মায়ের সাধনার জন্য মন্দির দরকার হয় না রে বেটা, এই গোটা ভুবনেই মায়ের বাস। এরপর আর কী বা বলার থাকে। ওরা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আরও একবার আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ বাবা, আমরা এখন আসি, বলল অপু। কিন্তু হাঁটতে গিয়ে বুঝল পুলুর বেশ ভালোই লেগেছে। একটু খোঁড়াচ্ছে, যন্ত্রণাও হচ্ছে। তোরা এখন যেতে পারবি না মা, ওর একটু সেবার প্রয়োজন। এখন যেতে পারবি না, কথাটা কেমন বেসুরো ঠেকল পুলুর। ও একবার স্থির চোখে তাকিয়ে দেখল বুড়ো সাধকটার দিকে। বুড়োটাও তখন স্থির দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছেন, যেন বুঝতে পেরেছেন ওর বলা কথায় অস্বস্তি টের পেয়েছে পুলু। না না, এমন কিছু অসুবিধা হচ্ছে না। তাছাড়া বন্ধুরা টিচাররা আমাদের জন্য অপেক্ষা করছে, আপনি বিব্রত হবেন না। চল অপু। অপুর কাঁধে হাত রেখে যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে আবার যাত্রা শুরু করতে গেল পুলু। এখন চলে গেলে মুখোটার ব্যাপারে জানবি কিভাবে বেটা? কিভাবে জানবি প্রায় দেখা স্বপ্নের কথা? মুখোটা মানে মুখোশ? চমকে উঠল পুলু। ইনি কিভাবে জানলেন ওরা মুখোশ পেয়েছে? চমকে উঠল অপুও। ইনি কিভাবে ওর দেখা স্বপ্নের কথা জানেন? আমি অনেক কিছুই জানি বেটি, এরকম শুধু তোর সাথে হয়নি, আরও অনেক মেয়ের সাথেই হয়েছে। মুখোশের কথাটা আপনি জানলেন কি করে? আর তার সাথে ওর দেখা স্বপ্নের কি সম্পর্ক? পুলু জিজ্ঞেস করল। সব কথা কি এখানেই বলা যায় বেটা? চল, সামনেই আমার আস্তানা, ওখানে বাকি কথা হবে। আর কথা না বাড়িয়ে মুখ ঘুরিয়ে খাদের পাশ দিয়ে আরও সংকীর্ণ একটা পথে হাঁটা শুরু করলো বুড়ো লোকটা। অপু আর পুলু একে অপরের দিকে তাকিয়ে পেছন পেছন এগিয়ে গেল। অপ্রশস্ত গুহাটা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। গাছপালা দিয়ে ঢাকা জায়গাটা। গাছপালার পাশ দিয়ে ঢুকে এলে মোটামুটি একটু মাথা নিচু করে ঢোকা যায় গুহাটাতে। গুহাতে ঢুকে একে একে বসল অপু, পুলু আর বুড়ো লোকটা। গুহার মধ্যে যজ্ঞের বেদির মতো একটা স্থান আছে। তার আশেপাশে ফুল, সিঁদুর ও অন্যান্য উপাচারের পাশাপাশি কালো লাঠি জাতীয় কিছু একটা পড়েও আছে। দূর থেকে সেটা যে কি তা বোঝা যাচ্ছিল না, কিন্তু গড়নটা ঠিক লাঠির মতো নয়। চারপাশটা কেমন যেন স্যাঁতসেঁতে, তবে সেটা জলের কারণে নয়। গুহাটার মাটি কেমন যেন ভেজা ভেজা, কালো, তার সাথে মিশেছে একটা বোটকা গন্ধ। একটা অস্বস্তি নিয়ে অপুরা তাকালো বুড়ো মানুষটার দিকে। আপনি যে বললেন মায়ের সাধনা করেন, তা কীরকম সাধনা? মায়ের কোনো মূর্তিও তো নেই দেখছি, প্রশ্ন করল পুলু। দরকার পড়ে না বেটা, মা আমার মনেই আছেন। যখন ইচ্ছে হয় দেখা দেন, কথা বলেন, আমাকে নির্দেশ দেন। পুলুর দিকে তাকিয়ে বললেন সেই বুড়ো সাধক। কিন্তু পুজোর উপচারও তো তেমন দেখছি না। মার সাধনার বিশেষ সময় আছে, যখন সেই সময় আসে তখন সব উপকরণ জোগাড় হয়ে যায় বেটা। অনেক সময় মাই জোগাড় করিয়ে দেন। আপনি আমাদের ওই মুখোশটার ব্যাপারে কি বলবেন বলছিলেন? প্রসঙ্গ পাল্টাতে চাইল অপু। বলবই তো, তবে তার আগে এই জায়গাটার একটা ইতিহাস বলি শোন। এই যে পাহাড়ি এলাকা দেখছিস বা আমাদের চারপাশে যত প্রকৃতি, সেই প্রাচীন কাল থেকেই তাদের নিয়ন্ত্রণ করে আসছেন
কোনো না কোনো দেবতা বা দেবী। সবসময় যে তারা প্রচলিত সমাজধারায় স্বীকৃতি পেয়েছেন তা নয়, থেকে গেছেন লোকদেবতা হিসেবে। ওই অঞ্চলের বাইরে ওর পরিচয় বড় কম লোকেই জানে। তেমনই এক দেবী ছিলেন এই জঙ্গলের অধিষ্ঠাত্রী পাঙ্গুলি। উনি ছিলেন বনদেবী। শোনা যায় উনি নাকি এই জঙ্গলেই বাস করতেন। এখানে একসময় আদিবাসীদের একটা ছোট্ট গ্রাম ছিল। তারাই রীতিমতো থান গড়ে পুজো করত সেই দেবীর। চড়াতো ভোগ, ওরা যা শিকার করে আনত তার কিছুটা অংশ উৎসর্গ করত দেবীকে। ধীরে ধীরে সময় এগোলো, আদিবাসীদের সর্দার বদল হলো। নতুন সর্দার ছিল অতি লোভী। সে নিজের শক্তি নিয়ে গর্বে মত্ত থাকত। সত্যি সে শক্তিশালী ছিল। পাশের পাহাড়ের আদিবাসী গ্রামের সাথে এই বনে থাকা আদিবাসী গ্রামের ভালো সম্পর্ক ছিল। কিন্তু নতুন সর্দার ক্ষমতার গর্বে সেই গ্রামকে আক্রমণ করে আর ওদের সর্দারের মেয়েকে এখানে তুলে আনে। মেয়েটি গ্রামে ঢোকার মুখে কোনো ক্রমে সর্দারের কবল থেকে পালায় ও এসে পৌঁছায় দেবীর থানে। আদিবাসীরা দেবীকে মানত বলে থানকেও খুব সম্মান করত। কিন্তু সর্দার আর তার দলবল এখানেও ঢুকে পড়ে আর মেয়েটাকে পেয়ে সেখানেই ওকে বলাৎকার করে। বিধ্বস্ত মেয়েটি ওই পশুদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে গ্রাম থেকে বেরোতে গিয়ে খাদে পড়ে মারা যায়। তারপর থেকে গ্রামে যেন কালের কালো ছায়া নেমে আসে। দিন দুয়েকের পর সেই সর্দারকেও ওই একই থানের পাশে মৃত পড়ে থাকতে দেখা যায়। এরপর 2-1 সপ্তাহ বাদ দিয়ে সর্দারের সাথে থাকা সাঙ্গপাঙ্গরাও একে একে মারা পড়তে থাকে। এতগুলো মৃত্যুর ঘটনাকে আদিবাসীরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না ও ওরা এই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে যায়। এতক্ষণ কথা বলে যেন একটু হাঁপ ছাড়ার জন্য থামলেন বুড়ো সাধক। অপু আর পুলু এতক্ষণ কথাগুলো যেন গিলছিল। এ ধরনের কাহিনী ওরা গল্পের বইয়ে পড়েছে, আর এখন নিজেরা তেমনই এক কাহিনীর ঘটনাস্থলে বসে আছে। পুলুই প্রথম নীরবতা ভাঙল। তাই কাহিনীর সাথে মুখোশের কি সম্পর্ক? কাহিনী নয়, সত্য ঘটনা। তোর কি সব কিছুকে গল্প কথা বলে মনে হয়? জীবনটা তোর দেখা 4 দেওয়ালে বাঁধা নয়। জীবনের রহস্য তোর ঢের বোঝা বাকি। বুঝবি, শিগগির বুঝবি। যেন রেগে উঠে বললেন বুড়ো সাধক। ওর কথায় আপনি কিছু মনে করবেন না, তবে আপনি যে মুখোশটার ব্যাপারে জানাবেন বললেন, সেটা যদি একটু বলেন। রাগ প্রশমিত করার জন্য দ্রুত বলে উঠল অপু। অপুর দিকে তাকিয়ে স্মিত হেসে বুড়োটা বললেন, বলবো বলবো বলেই তো তোদের এখানে আনলাম। পাশের যে পাহাড়ি গ্রামটার কথা বলেছিলাম, এই মুখোটা হলো ওখানকার প্রতীক। ওরা ছিল জাদুবিদ্যায় ওস্তাদ। প্রায়শই আশেপাশে জনপদে জাদু দেখাতে যেত। সেখানে এই মুখোটাটা পরে নিত। সেদিন ওই মেয়েটির কাছেও মুখোটাটা ছিল। অদ্ভুতভাবে এই থানে ওই মুখোটাটা পড়ে যায় যখন ওর ওপর অত্যাচার চলছিল। তারপর থেকে সর্দার বা ওর সাঙ্গপাঙ্গদের যাদেরই মৃত্যু ঘটেছিল, ওদের পাশে পাওয়া যাচ্ছিল এই মুখোটটা। যেন এটা পড়ে কেউ ওদের আকর্ষণ করে নিয়ে আসছে এই থানের কাছাকাছি, আর তারপর ওদের আক্রমণ করে মেরে দিচ্ছে। লোকজন ভয় পেয়ে মুখোটটাটা ছুঁড়ে ফেললো ওই খাদের ভেতর। ছোট্ট গ্রামে বসলো পাহারাও, কিন্তু তাতেও দুর্ঘটনা শেষ হলো না। আবারও পাওয়া গেল একটা লাশ। যেন দেবী রক্তের নেশা পেয়ে গেছেন, তাই এবার সাধারণ মানুষকেও বলি করছেন। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো লাশের পাশে পড়েছিল সেই মুখোটাটা। আদিবাসীরা আর কিছু না ভেবেই গ্রাম ছেড়ে পালালো। তারপর অপু জিজ্ঞেস করলো, যদিও বুঝতে পারা যাচ্ছিল ওর গলা শুকিয়ে এসেছে। তারপর অনেক দিন কেটে গেল। আবারও হঠাৎ করে আশেপাশে পাওয়া যেতে লাগলো লাশ। এই স্থান ততদিনে জঙ্গলে পরিপূর্ণ। কেউ এর ইতিহাসও জানে না। সবাই ভাবল যারা মারা যাচ্ছে তাদের সাথে কারো দুশ্মনী আছে, তাদেরই কাজ এসব। শুধু একটা জিনিস প্রত্যেক লাশের পাশে পাওয়া যেত, মুখোটা। পুলিশ তল্লাশি চালিয়েও এর কুল কিনারা করতে পারল না। সেই মুখোশই যে অপু পেয়েছে, সে কথা জোর দিয়ে বলছেন কি করে? জিজ্ঞেস করল পুলু। তার গলাতেও এখন কৌতুক নেই, বরং কিছুটা ভয় মিশ্রিত অবিশ্বাস আছে। আমি ও মুখোটা চিনি বেটা। যখন তোরা এটা কুড়িয়ে পেলি আমি ওখানেই ছিলাম। আমিও এটা খুঁজছিলাম, চাইছিলাম এটাকে শেষ করতে, আর সেজন্যই আমার এই তন্ত্র সাধনা। চমকে উঠল পুলু আর অপু। তুই ঠিকই ভেবেছিলি বেটা, এ জলের ভিজে ভাবনা, রক্ত, প্রাণীর রক্ত। মাকে ভোগ নিবেদন করি, এ সেই ভোগের রক্ত। ওই মুখোটাটা আমার চাই।
ওই মুখোটাটা যার কাছে থাকে সে স্বস্তিতে থাকে না। তোদের বারণ করার আগে তোরা নিয়ে চলে গেলি মুখোটাটা। তবে আমি জানতাম তোদেরও মুখোটাটা স্বস্তিতে থাকতে দেবে না, ঠিক টেনে আনবে ওর গোড়া যেখানে শুরু হয়েছিল সেখানে। এ থেকে বাঁচার উপায় কি? ভয়ার্ত গলায় অপু বলল। মুচকি হাসলেন বৃদ্ধ। বলবো বেটি, তবে এখন ওর একটু সেবা দরকার। একটা জড়িবুটি দিচ্ছি, খেয়ে নে। ছাগলের দুধ আছে, খেয়ে নে। আকাশে দেখ, ঘন মেঘ, এক্ষুনি বৃষ্টি নামবে। আপাতত বেরোতে পারবি। একটু বিশ্রাম নে, সব বলবো, তারপর তোদের ছুটি। এই বলেই বুড়ো মানুষটা উঠে চলে গেলেন গুহার আরেকটু ভেতরের দিকে। একটু পরে ফিরে এলেন 3টে শিকড় আর 2টো পাত্রে দুধ নিয়ে। কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছিল অপু আর পুলু। পুলু শিকড় 3টে খেয়ে নিল, তারপর দুজনে দুধে চুমুক দিল। কিছুক্ষণের মধ্যে কেমন যেন তন্দ্রাচ্ছন্নতা গ্রাস করল ওদের। ওরা লুটিয়ে পড়ল মাটিতে। কথা মতো প্রস্তাবিত দিনে বেরিয়ে পড়ল ওরা। পৌশালী মাসিমণির কেরামতিতে সৌম্য সায়নের পাশে জায়গা পেল নিশিতা আর দোলন। কেরামতি বিশেষ কিছু নয়। সৌম্য সায়ন আগেই উঠে সিটের ধারে জায়গা নিয়ে নিয়েছিল। পৌশালী উঠেই ঘোষণা করলেন, এতটা পথ তো আর চুপচাপ যাওয়া যায় না, তাই আমরা অন্তাক্ষরী খেলব, তবে 2টো দলে ভাগ হয়ে। এক দলে এই পুচকেগুলো আর এক দলে বড়রা। আমার ছানাটাও তো ওদের থেকে বেশি বড় নয়, তাই পুচকেদের দলেই থাকুক না হয়। পৌশালীর প্রস্তাবে কেউই খুব একটা আপত্তি করলেন না। ফ্যামিলি আউটিংয়ে তো আর লাজ লজ্জা চলে না। কাজেই সৌম্য সায়নের বাবাও অনুপ জলটার মতো ভাব করে হেমন্ত মুখোপাধ্যায়ের গম্ভীর গলায় মোহাম্মদ রফি আর কিশোর কুমারকে বেছে নিলেন। যদিও উনি গানের থেকে গানের কথাগুলো ইচ্ছে মতো উচ্চারণে বেশি করছিলেন, তবু ওর মতো কাজ পাগল মানুষকে এভাবে পাওয়াটাই পরিবারের কাছে বিরাট ব্যাপার। সার্থককে দলে নেওয়া হলেও ও জানলার ধারে বসে রইল মুখ গোজ করে। পৌশালী ওর ছেলেকে জানেন, তাই বেশি ঘাটালেন না। কিছুক্ষণ অন্তাক্ষরীর পর শুরু হলো গল্পগুজব, তবে এবার নিজেদের মধ্যেই তার সীমিত থাকল। সৌম্য সায়নের সাথে নিশিতা আর দোলনও বিশ্রম্ভালাপে মগ্ন। ওদের মা বাবাও সংসারের প্রয়োজনীয় কথাটুকুর বাইরে আজ এতদিন বাদে কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেছেন। শুধু পৌশালী চুপচাপ, আর ওর থেকেও বেশি চুপ করে আছে সার্থক। দেখ বাবু, এভাবে আর কতদিন চলবে? দুর্ঘটনার কোনো নির্দিষ্ট কারণ অনেক সময় থাকে না, আর তুই একটা দুর্ঘটনাকে আঁকড়ে বসে আছিস। আমি তো তোমাদের সাথে এসেছি মা। আই ডিড নট স্পয়েল ইওর পার্টি। তাহলে আমাকে আমার মতো থাকতে দাও না। এ কীরকম আশা বাবু, তুই তো সবার সাথে থেকেও নেই। সৌম্য সায়ন তোর মাসি মেশাইরা কত সাপোর্টিভ। তোর সাথে নতুন মেয়ে দুটো কথা বলতে এসেছিল, কিন্তু তুই সাধারণ 2-একটা কথা বলেই কারোর সাথে কথা বললি না। কি বলবো বলো তো? বড়রা সেই তোমার মতো দুর্ঘটনাকে ভুলে যাওয়ার কথা বলবে, আর ভাইরা জোর করবে ওদের সাথে হুল্লোড় করতে বলবে, যেন আমাকে মূল স্রোতে ফেরানোর জিম্মা নিয়েছে সবাই মিলে। আই জাস্ট ডোন্ট নিড এনি সিম্প্যাথি মা। ডোন্ট টক রাবিশ বাবু। ওরা যেটা করছেন সেটাকে কেয়ার করা বলে, সিম্প্যাথি নয়, এমপ্যাথি বলে। ওরা তোমার কথা ভাবে বলেই তোমাকে এমন মনমরা দেখতে চায় না, আর তাই আজ এত বছর বাদে একটা ফ্যামিলি আউটিং প্ল্যান করেছে। মায়ের গলার দৃঢ় স্বরে একটু থমকালো সার্থক, যেন একটু হলেও ওর বলা কথাগুলোর কর্কশতা বুঝতে পারল। সরি মা, আমি ওভাবে মিন করতে চাইনি, কিন্তু আমি ওই ঘটনাটা থেকে বেরিয়ে আসতে পারছি না কিছুতেই। কেবলমাত্র আমার জন্য একটা মেয়েকে এভাবে, উফ, আমার ভাবতে অসহ্য লাগছে। ইটস অল রাইট বাবু, অত চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। এখনও বেশ কিছুটা পথ বাকি, পারলে একটু ঘুমিয়ে নে। বলতে বলতে ছেলের মাথায় হাত বোলাতে লাগলেন পৌশালী। ওর মনে পড়ে গেল বছর কয়েক আগের কথা। এই গোপালপুর সি বিচ থেকেই পাওয়া গেছিল সার্থককে, অজ্ঞান অবস্থায়। শরীরে ক্ষতচিহ্ন অল্প বিস্তর ছিল। তার আগে দিন 2 ওর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। কলেজ থেকেই গোপালপুর লাগোয়া এলাকাতেই এসেছিল ও আর ওর বন্ধুরা ফিরলেও ওকে আর ওর বিশেষ বন্ধুকে সময়ে ফিরতে না দেখে অনেক খোঁজাখুঁজিও করেছিল ওরা, কিন্তু কোনো ট্রেস পায়নি।
পৌশালীর জামাইবাবু মানে সার্থকের মেশাই অনেক তত্ত্বা তালাশ চালিয়েছিলেন। পৌশালীর তখন পাগল পাড়া দশা। শেষমেশ 2 দিন পর খবর পাওয়া গেল সার্থকের। শরীরের ক্ষত সারতে বেশি সময় না নিলেও ওর মনে যে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে তা নিয়ে নিশ্চিত ছিলেন পৌশালী। একটা প্রাণ চঞ্চল ছেলেকে এরকমভাবে নীরব হয়ে যেতে দেখে তিনিও চিন্তিত হয়ে পড়েছিলেন। অনেক কষ্টে কটা কথা মুখ দিয়ে বার করাতে পেরেছিলেন তিনি, বা বলা ভালো জ্বরের ঘোরে ওর মুখ দিয়ে বেরিয়ে এসেছিল কথাগুলো। শুধু আমাকে বাঁচানোর জন্য ও এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমার কথা একবারও ভাবল না। আমি আমার হাত দিয়ে ওকে। পৌশালী সার্থকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ওর সে বিশেষ বন্ধু মেয়েটির বাড়িতেও গেছিলেন। বাপ মা মরা মেয়ে চলে যাওয়ার বাড়ির লোকের, বিশেষত কর্ত্রীর কোনো হেলদোল চোখে পড়েনি। মেয়েটির কাকাও একে ললাটের লিখন বলেই মেনে নিয়েছিলেন। পৌশালীও তাই আর কিছু না দেখেই ছেলেকে সুস্থ করতে উঠে পড়ে লাগেন। একটা ভরসার কথা, সার্থক মেমোরিতে কোনো এফেক্ট পড়েনি, মানে ওর সবাইকে চিনতে পেরেছে। ওর মনের সব ঘটনাগুলোই জীবন্ত আছে। শুধু ঘটনার ভয়াবহতা বা আকস্মিকতা ওকে স্তব্ধ করে দিয়েছে। ছেলেকে যে ফিরে পেয়েছেন তাতেই খুশি ছিলেন পৌশালী, তাই আর বেশি মাথা ঘামাননি। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি ঘটছে না। এভাবে তো আজীবন চলতে পারে না। দিদিরাই প্রস্তাব দিয়েছিলেন যেখানে ওকে পাওয়া গেছিল সেই পরিবেশে নিয়ে যাওয়া হোক ওকে। এ অনেকটা শক থেরাপির মতো, রিস্ক আছে। তবু পৌশালী এই প্রচেষ্টায় সাড়া না দিয়ে পারেননি। আর এবার তো সার্থক একা নেই, ওর গোটা পরিবার ওর সাথে আছে। এসব 7-5 ভাবতে ভাবতে গাড়ি এসে পৌঁছল গন্তব্যে। একা করে নামতে লাগলো সবাই। নিশিতার দোলনও বাধ্য মেয়ের মতো এখন একসাথে নামছে, আর ওদের পেছন পেছন সৌম্য আর সায়ন। একটু আগে পর্যন্ত যে 2 জোড়া মিলে গুজগুজ করছিল, এখন আর তা বোঝার উপায় নেই। নামার আগে নিশিতার দোলন তাদের প্রিয় মাসিমণিকে চুমু খেয়ে গেল। পৌশালী বুঝলেন ওদেরকে ওদের প্রিয়জনের পাশে বসার সুযোগ করে দেওয়ার পুরস্কার এটা। উনি হেসে ফেললেন, তারপর ঘুমন্ত ছেলেকে ডাকতে লাগলেন, ওঠ বাবু, চল এসে পড়েছি। মায়ের ডাকাডাকিতে ঘুমটা ভাঙল সার্থকের। চোখ একটু কচলে মায়ের পিছু পিছু নেমে এলো নিচে। নিচে নামতেই সামনে সমুদ্রের উন্মুক্ত বেলাভূমি ওর পা দুটোকে আটকে দিল। আমায় কোথায় নিয়ে এসেছো মা? গোপালপুর। সবাই সি বিচ ভালোবাসে, তাই তো এখানে আসা। আসল উদ্দেশ্যের কথা চেপে গেলেন পৌশালী। মায়ের দিকে এক দৃষ্টিতে চাইল সার্থক, তারপর কি একটা মনে হতেই ও বলল, তোমার মোবাইলটা একবার দাও তো। বিনা বাক্য ব্যয় মোবাইলটা দিলেন পৌশালী। সার্থক মোবাইল খুলে বাংলা ক্যালেন্ডার অ্যাপে গেল। ও জানতো মার ফোনে এই অ্যাপটা সেট করা। আজ ক তারিখ যেন? 18। পর মুহূর্তেই ও কাঙ্ক্ষিত তারিখটা খুঁজে পেল। হঠাৎই ওর মুখে খেলে গেল বাঁকা হাসি। শুধু সাগর কেন মা, আমি তো পাহাড়ও ভালোবাসি। আর এখানে যখন এসেছি তখন দারিংবাড়ি যাব না, তাও কি হয়? যাই, ভাইদের বলি। এই বলে মাকে কিছু বলার সুযোগ না দিয়ে সার্থক এগিয়ে গেল সামনের দিকে। ওরই আচমকা ভুল বদলের কারণ বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন পৌশালী। সৌম্য সায়নরা তখন সমুদ্রের জলে। কিছুটা ব্যবধান রেখে নিশিতার দোলনও সমুদ্রে নেমেছে। বাঁধ ভাঙা আনন্দে ওদের খিলখিল হাসিতে ভরে যাচ্ছে চারপাশ। ওদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ওদের বাবা মাও প্যান্ট বা শাড়ি যাতে না ভেজে সেরকম দূরত্ব বজায় রেখে সমুদ্রের তীর ধরে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। যেন অনেক দিনের জমানো কথার ভাড়ার উপর করেছেন দুজনেই, বা মনে পড়ে গেছে পুরনো কোনো স্মৃতির মধু ভাণ্ডার। সার্থক এগিয়ে এলো সৌম্য সায়নদের দিকেই। সৌম্যরা ওকে ইশারা করে ডাকল। সার্থক আরও কিছুটা এগিয়ে বলল, এখানে একটু দূরেই ভালো বাজার বসে, জানিস? সে তো বসতেই পারে, লোকাল বিজনেস। সৌম্যর ছোট্ট উত্তর, সেখানে লোকাল নানা জিনিস পাওয়া যায়। ওদের কিছু কিনে দিবি না? নিশি তাদের দেখিয়ে প্রশ্নটা করল সার্থক। এখানকার বাজার থেকে? সায়নের প্রশ্ন। হ্যাঁ, যেখানে বেড়াতে এসছিস সেখানকার লোকাল কিছু কিনে দে। আফটার অল ওরা এই প্রথম তোদের সাথে বাইরে এলো। অবশ্য আগে তোরা আউটিংয়ে এসেছিস কিনা তা জানি না। কিছুটা কৌতুক মেশানো গলায় বলল সার্থক। দাদা ভাই, তুইও না? কিন্তু এই ভিজে পোশাকে যাব কিভাবে? সৌম্য যেন একটু লজ্জা পেল।
অসুবিধে নেই, আপাতত কিছুক্ষণ তোরা জলকেলি করে নে, আমি আছি আশেপাশেই। গাড়িতে তো এক্সট্রা জামা কাপড় এনেইছিস, অন্তত তোরা নিশ্চয়ই আগে ভাগে জানতিস সমুদ্রে আসছিস। বেশ, কিন্তু তোর হঠাৎ কি হলো বলতো? সারা গাড়ি আর এতগুলো বছর যে চুপচাপ দাদাভাইকে দেখলাম, আজ যেন কথার তুবড়ি ফুটছে। সায়ন বলল, এখানে এসে বোধহয় ওর কিছু মনে পড়ছে। অন্তত এখানে এসে যেভাবেও তোদের সাথে কথা বলছে, তাতেই আমার শান্তি। আমাদের এখানে আসা সার্থক। কখন যে পৌশালী সার্থকের পেছনে এসে দাঁড়িয়েছেন টের পায়নি সার্থক। ও মায়ের মুখের দিকে তাকালো। মাও সার্থকের পিঠে হাত দিয়ে বললেন, তুই স্নানে নামবি না বাবু? নামবো, স্নান তো আমাকে করতেই হবে। সার্থকের এহেন উত্তরের কোনো মানে পৌশালী খুঁজে পেল না। শুধু বললেন, বেশ, ওরা রেডি হয়ে আসুক, ততক্ষণে ওই দিকটায় গিয়ে বসি চল। কিছুক্ষণ পর রেডি হয়ে 4 তরুণ তরুণী হাজির। সৌম্য সায়নের মা বাবাও ফিরে এসেছেন। ভাইদের আসতে দেখে উঠে দাঁড়ালো সার্থক। চল বলে হাঁটা লাগালো সামনের দিকে। পিছু নিল সৌম্যরা। ওদের মা বাবা কিছুই বুঝতে না পেরে তাকালেন পৌশালীর দিকে। পৌশালী শুধু নীরবে ঘাড় নেড়ে ওদের সাথে যেতে বললেন। বাজারটা সত্যি সুন্দর, নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সমুদ্র বেলা বলে শঙ্খ বা ঝিনুকের কাজই বেশি। তার পাশাপাশি কাজু বাদাম, ফ্যান্সি ব্যাগ, কাপড় ইত্যাদি দোকানও আছে। এখন পিক সিজন নয়, তাই তেমন ভিড় নেই। দোকানদাররাও কেউ কেউ নিজের দোকানে বসে মোবাইলে কথা বলছে বা সিনেমা সিরিয়াল খেলা দেখছে। কেউ হয়তো পাশের দোকানদারের সাথে গল্প জুড়েছে। তবে কাস্টমার দেখে স্বাভাবিকভাবেই তারা নিজের নিজের দোকানের জিনিস দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। সৌম্যর মা ব্যাগের দোকানে ঢুকে ব্যাগ দেখছেন। নিশিতা আর দোলনও ঝিনুকের নানা সামগ্রী দেখছেন। তবে বোঝা যাচ্ছে বড়রা সাথে থাকায় সৌম্যদের কাছে আবদার করতে গিয়ে ঠেকছে। শেষে পৌলমী বললেন, তোরা ঘুরে দেখ, আমরা গাড়ির কাছে থাকব। সৌম্যরা যেন একটু হাঁপ ছাড়ল। এবার শুরু হলো প্যান্ডেল হপিংয়ের মতো সব হপিং। নিশিতা আর দোলনও কয়েকটা জিনিসের জন্য আবদার জুড়তে লাগলো। এই সব কিছুর মাঝে চুপচাপ ছিল সার্থক। ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল ও কিছু ভাবছে, আশেপাশে তাকাচ্ছে, যেন কোনো হিসেব মেলানোর চেষ্টা করছে। সৌম্যরা 2-1বার ডাকলেও ও শুধু বলল, তোরা দেখ, ওদের কিছু লাগলে কিনে দে, আমি এখানে আগে এসছি বলে তোদের ঘোরাতে নিয়ে এলাম। এভাবে বেশ কিছুক্ষণ এ দোকান ও দোকান ঘুরে ওরা বাজারের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছল। এদিকটায় একটা জায়গা বেশ বাঁধানো মতো আছে, যেন কোনো ব্যালকনি। ওখানে দাঁড়িয়ে সমুদ্রের দারুণ ভিউ পাওয়া যায়। সার্থক ওখানে এসে দাঁড়ালো। ওর চোখে অদ্ভুত ঝিলিক খেলে গেল, যেন ওর কাঙ্ক্ষিত জায়গাটা খুঁজে পেয়েছে। ওর চোখ চলে গেল ডান দিকে। ওদিকে কতকগুলো ঝোপড়ি মতো আছে। ততক্ষণে ওর পাশে এসে পৌঁছেছে সৌম্যরা। কি সুন্দর না? ছোট্ট করে নিজের বিস্ময় প্রকাশ করে বলল দোলন। বাকিদের নীরবতার মধ্যেই যেন এ কথায় সম্মতি লুকিয়েছিল। এটা আরও সুন্দর লাগবে নিচে নামলে। এই পথ ধরে এগিয়ে গেলে তোরা সমুদ্র বেলার এক নির্জন প্রান্তে পৌঁছবি। ওই দেখ, বালুকা বেলার অস্তিত্ব ওদিকে কমে এসেছে। সমুদ্রের সাথে সাক্ষাতের এই মনে হয় শেষ বিন্দু। এখানে অপার নিস্তব্ধতার মধ্যে সমুদ্রের বিশালতা আরও ভালো অনুভব করতে পারবি। চল। সার্থকের কথাগুলোর মধ্যে একটা কিসের যেন টান ছিল। সবাই নেমে এলো নিচে, হাঁটতে লাগলো ইতস্তত। সত্যি অপার নিস্তব্ধতা। সমুদ্রের গর্জন ছাড়া কিছু শোনার নেই, আর তার সাথে অখণ্ড একান্ততা। কখন যে সৌম্য আর নিশিতা এবং সায়ন আর দোলন হাত ধরাধরি করে হাঁটতে লেগেছে তা বোধহয় ওরা নিজেরাও বুঝতে পারেনি। ওদের পিছু পিছু যেতে যেতে সার্থক শুধু মুচকি হাসছে। সেই হাসির মধ্যে এই নবনির্মিত সম্পর্কের প্রতি ভালো লাগার পাশাপাশি বোধহয় অন্য এক সম্পর্ক বিচ্ছেদের বেদনাও লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ওরা ঝুপড়িগুলোর কাছে পৌঁছল। মূল বালুকাবেলা থেকে একটু ভেতরের দিকে ঝুপড়িগুলো, জনশূন্য। নিশিতা আর দোলন ওদিকে এগিয়ে গেল, সাথে সৌম্য আর সায়নও। সার্থক তখন বেশ কিছুটা পেছনে, খানিকটা আনমনা হয়ে পড়েছেও। পুরনো স্মৃতি ওর মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখানেই ভালো লাগার প্রথম অনুভূতিটুকু শেয়ার করেছিল ওরা। সেই মধুর মুহূর্তগুলোকে আরও একবার যেন যাপন করছেও। এমন সময় সৌম্য সায়নরা ফিরে এলো ওর কাছে। কী রে দাদা ভাই, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সৌম্য জিজ্ঞেস করল।
কিছু না রে, চল ফিরে যাই। দাদা ভাই জানো, আমরা একটা দারুণ জিনিস পেয়েছি, বলে উঠল দোলন। এতদিন গম্ভীর সার্থককে ওরা তেমন কিছু বলতো না। আজ সার্থকের খোলামেলা আচরণে ওদের ভাবনা কেটে গেছে, তাই স্বভাব মিশুক মেয়ে দুটো ওকে দাদাভাই বলেই ডেকে ফেলেছে। ওরা হাত তুলে যে জিনিসটা দেখালো তা দেখেই চমকে উঠল সার্থক। একটা মুখোশ, ছাই রঙা। এটা কোথায় পেলি তোরা? কেটে কেটে জিজ্ঞেস করলো সার্থক। দারুণ না জিনিসটা? বেশ স্টাইলিশ। আমরা এটা নিয়ে যাচ্ছি দাদা ভাই, পালা করে আমাদের কাছে থাকবে। নিশিতা আরও কিছু বলছিল, কিন্তু তখন অত কথা কানে ঢুকছিল না সার্থকের। ও বুঝতে পেরেছিল ওর আপাতত পরিকল্পনা সফল, কিন্তু যে রিস্ক ও নিল তার ফলাফল যে একটা সরু সুতোয় ঝুলছে তাও জানত। একটু এদিক ওদিক হলেই এই ফুটফুটে মেয়ে দুটোকেও না না আর ভাবতে পারছে না সার্থক। কিন্তু এছাড়া ওর আর করার কিছুই নেই। এই ঝুঁকিটা ওকে নিতেই হবে, শুধু ওর নিজের জন্য নয়, এই সমগ্র সংসারের জন্য। ছেলে মেয়েগুলো তখন এগিয়ে চলেছে উল্টো পথে। সার্থকও ওদের পিছু নিল। হঠাৎ কি একটা মনে হতেই ও ছুটে একবার চলে এলো ঝুপড়িটার পেছনে। তারপর দূরে দৃষ্টি প্রসারিত করল। ও দেখতে পেল দূরে পথের বাঁকে অদৃশ্য হচ্ছে একটা মানুষের দেহ। পরনের রক্তাম্বর আর মাথার জটা জুটোটুকুই চোখে পড়ল সার্থকের। মানুষটা বাঁকের আড়ালে চলে যেতেই সার্থকের মুখে ফুটে উঠল বাঁকা হাসি। বাড়ি ফিরে এসে স্বস্তি বোধ করছিল না সার্থক। ও একটা বিরাট বড় ঝুঁকি নিয়েছে। একটু এদিক ওদিক হলেই আরও একটা বা দুটো প্রাণের সমূহ ক্ষতি হতে পারে। এই চিন্তাই ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। এ অনেকটা পরীক্ষাগারে গিনিপিগ নিয়ে পরীক্ষা করার মতো, কিন্তু এছাড়া যে অন্য কোনো পথ জানা নেই সার্থকের। সেদিন যে সুচতুর ভয়ঙ্কর মানুষরূপী দানবের সাক্ষাৎ পেয়েছিল, তাকে বাগে আনতে কিছু না কিছু টোপ ফেলতেই হতো। ও তো আশা ছেড়েই দিয়েছিল। ভেবেছিল ও নিজের ভালোবাসাকে হারিয়েছে, আর যার জন্য ওর এই ক্ষতি, তার বিরুদ্ধে কোনো কিছুই ও কোনো দিন করতে পারবে না। সেদিন গোপালপুরে যাওয়া ওর জীবনে এক আশ্চর্য সমাপতন। ও তো সব কিছু থেকে নিজেকে গুটিয়েই নিয়েছিল। মার জোড়াজুড়িতেই ওর ফ্যামিলি আউটিংয়ে যাওয়া, কোথায় যাচ্ছেও জানার চেষ্টাও করেনি। তবে গাড়ি থেকে নেমেই পরিচিত পরিবেশ দেখেও চমকে উঠেছিল। আচ্ছা, সমাপতনই বা ভাবছে কেন? হয়তো এটাই বিধির বিধান, নইলে ও এমন দিনে যাবে কেন যার দিন কয়েকের মধ্যে আসবে কৌশিকী অমাবস্যা। সেদিন যে ও অনেক কিছু জেনেছিল এই নর দানবের মুখ থেকে, তার মধ্যে তো এই তথ্যটুকুও ছিল যে ওর সাধনা সম্পূর্ণ হবে এই কৌশিকী অমাবস্যাতেই। আর তার জন্য ওর চাই তাজা রক্ত। ও আবার টোপ ফেলবে, সেই টোপে পড়বে কোনো নিরীহ নিরপরাধ ছেলে বা মেয়ে, আর তারপর ওর খেলা শুরু করবে। সম্মোহনী শক্তিতে ভর করে ডেকে আনবে ওর কাঙ্ক্ষিত শিকারকে ওর ডেরায়। আর তারপর আর ভাবতে পারল না সার্থক। ওর জীবনের সবথেকে দুঃসহনীয় অধ্যায় নিয়ে ও ভাবতে চায় না আর, বরং চায় যে এর জন্য দায়ী তার জীবন শেষ করে দিতে। 7-5 ভেবে ও সৌম্যকে ফোন করল। ওদের সব কিছু খুলে বলা দরকার। ও একা পারবে না লড়তে, ওদেরও দরকার। কয়েকবার রিং বাজতেই ফোন ধরল সৌম্য। বল দাদা ভাই, কিছু জরুরি কথা আছে। সায়নকেও কনফারেন্সে নিচ্ছি। কথাগুলো গোপনীয়, আর তোদের সাথে নিশিতা দোলনের জীবনও জড়িত, তাই মন দিয়ে শুনিস। এটুকু বলেই সায়নকে ফোন লাগালো সার্থক। তারপর কনফারেন্স কলে চলল 3 জনের দীর্ঘ আলোচনা। মুখোশটা বেশ পছন্দ হয়েছিল নিশিতার দোলনের। দুজনেই পরে দেখেছে, বেশ মানাচ্ছে মুখের সাথে। ওদের কাছে ওরা রেখেছিল 2 দিন করে, কিন্তু দিন 4 পর থেকেই ওদের ঘিরে ধরেছিল এক অদ্ভুত আচ্ছন্নতা। একটা অদ্ভুত স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছিল ওদের। স্বপ্নটা অদ্ভুত তো বটেই, আরও অদ্ভুত দুজনেই একই স্বপ্ন দেখছিল। দুজনে প্রথমে কথা বললেও বুঝলো এ ব্যাপারে ওরা কিছুই করতে পারবে না। ওদের মনের দোলাচল মেটানোর জন্য ওরা কল করলো সৌম্য আর সায়নকে। ওরা সব শুনে ওদেরকে কলেজ ক্যান্টিনে দেখা করতে বলল। সৌম্যদের দেখে কেমন যেন অতি সতর্ক বলে মনে হচ্ছিল। ওরা মুখে বলেছিল ওসব তোমাদের মনের ভুল, কিন্তু ওদের মুখ দেখে মনে হচ্ছিল ব্যাপারটা নিয়ে ওরাও সিরিয়াসলি ভাবছে। শেষমেশ যখন দোলন বলল ওই মুখোশটার জন্যই সব কিছু, আর ওদের মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অনুসন্ধান প্রয়োজন, তখন সায়ন বলে উঠল, তোমরা যেরকম জায়গা স্বপ্নে দেখছো আর যেখানে মুখোশটা পেয়েছো, তাতে সব থেকে কাছের স্থান হলো দারিংবাড়ি। খুঁজতে গেলে ওখানেই যেতে হবে। দারিংবাড়ি? চমকে উঠল দোলন। কিন্তু তুমি কিভাবে শিওর হচ্ছ?
প্রশ্ন নিশিতার। না, পাহাড়ি এলাকা মানে দার্জিলিং থেকে সুইজারল্যান্ড সবই হতে পারে, তবে মুখোশটা তো পেয়েছি গোপালপুরে, তাই আর কি। ব্যাপারটাকে সহজ করার চেষ্টা করলো সৌম্য। কবে যাবে দারিংবাড়ি? জিজ্ঞেস করলো দোলন। তোমাদের জানাচ্ছি শিগগির, তোমরা রেডি থেকো, জবাব দিল সায়ন। দিন দুয়েকের মধ্যে সব রেডি করে বেরিয়ে পড়ল ওরা। দারিংবাড়ি, সেই পাহাড়ি পরিবেশ, অদ্ভুত সুন্দর, আবার ভয়ালো, নিস্তব্ধতা। এরই মাঝে ওরা ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের পাকদণ্ডি বেয়ে। আকাশ সকাল থেকে গুমোট ধরে আছে, এক পশলা বৃষ্টি হয়েও গেছে, ফলে ওরা খুব সাবধানে চলেছে। শুধু নিশিতার দোলনকে মনে হচ্ছে বাগানে ঘুরতে বেরিয়েছে। যেন এত সৌন্দর্য দেখে হতবাক ওরা, হাত বাড়িয়ে ছুঁতে চাইছে ওগুলোকে, তাই মাঝে মাঝে খাদের দিকে চলে যাচ্ছে ওরা। সৌম্য আর সায়ন হাত ধরে টেনে আনছে মূল রাস্তায়। একটু পরেই ওরা এসে পৌঁছলো সে আশ্চর্য সুন্দর জায়গায়, ভিউ পয়েন্ট। দূরে পাহাড়ের সারি, আর নিচের দিকে তাকালে জনবসতির চিহ্ন। এক নিঃসীম শূন্যতা যেন গ্রাস করল ওদের। সৌম্য আর সায়ন হয়তো কয়েক মুহূর্তের জন্য নিজেরাও মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল অমন সৌন্দর্যে দর্শনে। হঠাৎ নিশিতার দোলনের সমবেত আর্তচিৎকারে ওদের সম্বিত ফিরল। দুজনেই কখন আবার পৌঁছে গিয়েছিল এক গড়ানে খাদের কিনারে। এবার আর ওদের হাত ধরার মতো কেউ ছিল না, তাই এবার ওরা গড়িয়ে পড়ে গেছে সেই খাদে। যতটা সম্ভব দ্রুত ছুটতে ছুটতে নামতে লাগলো সৌম্য আর সায়ন। ওরাও পিছলাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। এমন সময় হঠাৎ এক বাঁকের মুখে এসে দাঁড়ালেন এক সাধু। অদ্ভুত দক্ষতায় তিনি দু হাতে ধরে নিলেন পরন্ত দুই মেয়ের হাত দুটো। তারপর ছুটে আসা ছেলে দুটোকে হাতের ধাক্কায় ফেলে দিলেন মাটিতে। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে উঠে বসল ওরা। সাধুর পরনে রক্তাম্বর, মাথায় সিঁদুরের তিলক কাটা, তাতে ছাই মাখা, ঘরমাক্ত শরীর, যেন কোনো যজ্ঞ করতে করতে উঠে এসেছেন এক্ষুনি এই কোলাহল শুনে। আপনি যদি না থাকতেন তাহলে এখানেই আমরা শেষ হয়ে যেতাম, দোলন বলে উঠল। যার যেখানে সফর শেষ করার কথা সেখানেই হবে, তার আগেও না পরেও না। তা তোরা এখানে কি করছিস? বেশ গম্ভীর গলা সাধুটির। শেষের প্রশ্নটা শুনে আগু পিছু না ভেবেই নিশিতা এক এক করে সব খুলে বলল সাধুকে। সৌম্য আর সায়ন শুধু লক্ষ্য করল ওদের চোখের মধ্যে এক অদ্ভুত ঘোলাটে দৃষ্টি। ওরা এক দৃষ্টে তাকিয়ে আছে সাধুর দিকে। সৌম্যদেরও লেগেছে, ছড়ে গেছে স্থানে স্থানে, কিন্তু সাধুটার দৃষ্টি শুধু মেয়ে দুটোর দিকেই। আবারও সেই মুখোশ। এ যে কত রক্ত নেবে কে জানে। রক্ত? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দোলনের সরল স্বীকারোক্তি। সব কিছু তো এখানে বোঝানো সম্ভব নয়, আয় আমার সঙ্গে। কোথায়? জিজ্ঞেস করল নিশিতা। নিশ্চয়ই ওর কাছাকাছি কোনো আশ্রম বা মন্দির আছে যেখানে উনি পূজার্চনা করেন, বলে উঠল সায়ন। এতক্ষণে ওদের দিকে চোখ ফেরালেন সাধু। কি তীব্র দৃষ্টি! মুখে শুধু বললেন তারপরই হাঁটা লাগালেন আরও ভেতরের দিকে। নিশিতার দোলনও ওর পিছু নিল, আর ওদের পিছু নিল সৌম্য আর সায়ন। কিছুক্ষণ পরে ওরা এসে পৌঁছল সেই গুহাটায়। তবে বদলের মধ্যে এবার পূজার উপকরণে ঠাসা। সমস্ত উপকরণের মধ্যে পাশে রাখা খড়গটা নজর এড়াল না সায়নের। ও সৌম্যকে ইশারায় জিনিসটা দেখালো। ওদের সতর্ক দৃষ্টি তখন গুহাটাকে নিরীক্ষণে ব্যস্ত। সাধু ততক্ষণে শুরু করেছেন মুখোশের ইতিবৃত্ত। মোহিত হয়ে শুনছে দুই মেয়ে। সৌম্যরা জানে এরপর কি হবে। ওদের দাদা সার্থকের কথাগুলো প্রথমে বিশ্বাস করতে মন না চাইলেও এখন অক্ষরে অক্ষরে মিলতে থাকায় ওদের মনে আর কোনো সন্দেহই নেই। ওদের দাদার আজকের এই অবস্থার পেছনে এই লোকটাই দায়ী। তাই এখন ওরা দাদার বলা পরিকল্পনা অনুযায়ী চলার চেষ্টা করবে, যদিও জানে না ওদের চালাকি ধরা পড়ে যাবে কি না। কিছুক্ষণ পর সাধু বাবা ওদের জন্য এনে দিলেন জড়িবুটি আর ছাগলের দুধ। ওদের দিয়ে খেতে বললেন। দুধে চুমুক দিতে গিয়েও মুখ সরিয়ে নিয়ে সৌম্য বলে উঠল, কিন্তু আমার ভাইয়ের তো পাটা রীতিমতো কেটে গেছে। অন্তত রক্তপাত বন্ধ করার জন্য কিছু দিন আমাদের। তীক্ষ্ণ দৃষ্টিতে সৌম্যর দিকে চেয়ে দেখলেন সাধু। কি শীতল চাহনি। কিছু না বলে আবার উঠে গেলেন ভেতরে। ফিরে এসে দেখলেন দুধের বাটিগুলো নিঃশ্বসিত, আর 4টে দেহ পড়ে আছে মাটিতে। ওর মুখে ফুটে উঠল কুটিল হাসি। নিশিতার দোলনের যখন চোখ খুলল, হঠাৎ করে ওরা বুঝতে পারল না কোথায় আছে। চারিদিকে কুয়াশার মতো সাদা আস্তরণ। যেখানে শুয়ে আছে সেটাও কেমন ভেজা ভেজা। চারিদিকে একটা অস্পষ্ট গুনগুন ধ্বনি। ওদের ভয় করতে লাগলো। চোখ একটু সইতেই ওরা বুঝতে পারল যেটাকে ওরা কুয়াশা ভেবেছিল সেটা আসলে ধোঁয়া। এতক্ষণে ওরা একটা কটু গন্ধ টের পেল, কিছু একটা পুড়ছে।
ওরা ঘাড় ফেরালো এদিক ওদিক, দেখল একটা যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, আর তাতে আহুতি দিচ্ছেন এক জটা জুটোধারী সাধু। ওর মুখ থেকেই ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে কিছু মন্ত্রের মতো ধ্বনি, আর তাতেই গুনগুন স্বরের মতো মনে হচ্ছে। ওরা আরও একটু ভালো করে চেয়ে দেখল, সাধুর পাশে একটা কমণ্ডলু মতো রাখা, তা থেকে উনি কোনো তরল মাঝে মাঝে হাতে নিচ্ছেন ও আহুতি দিচ্ছেন। ওর আরেক পাশে নানা উপচার, সবগুলো দূর থেকে বুঝতে পারছে না ওরা। একটু একটু করে সম্বিত ফিরছে ওদের। ওরা বুঝতে পারছে ওরা এক ভয়ানক বিপদের জায়গায় চলে এসছে, কিন্তু ওরা তো একা আসবে না এখানে। সমু আর সায়ন কোথায়? সমুদের কথা মনে পড়তেই ওরা আরও অস্থির হয়ে পড়ল, কিন্তু ওরা পা নাড়াতে পারছে না। কোনো শক্ত কিছু দিয়ে ওদের পা যেন কেউ আটকে রেখেছে। ওরা ঘাড় ফিরিয়ে আবার ওই সাধুটার দিকে চাইল। দেখল সাধুর হাতে একটা কালো মতো জিনিস উঠে এসছে। ওটাকে হাতে রেখে সাধু অদ্ভুত ভঙ্গিতে কিছু মন্ত্রোচ্চারণ করছেন। একটু লক্ষ্য করে বুঝতে পারল এটা একটা মুখোশ। অবিকল ওরা যে মুখোশটা পেয়েছিল সেরকমই দেখতে। কি একটা মনে হতেই ওরা দুজনে আশেপাশে সন্তর্পণে হাতড়ে দেখল ওরা যে মুখোশটা এনেছিল সেটা কোথায়। তাহলে কি ওই সাধুর হাতের মুখোশটাই ওদের মুখোশ? ওরা কিছু বুঝতে না পেরে আবার ঘাড় ফিরিয়ে তাকালো সাধুটার দিকে। একটু পরে সাধুটা মন্ত্র থামালেন। মা, মা, তুই এসেছিস মা? দেখ, আজ তোর স্বাদ পূর্ণ হবে মা। আজ কৌশিকী অমাবস্যা। তোর এই অবুধ ছেলে আজ 1 বছর ধরে তোকে তুষ্ট করে এসছে। আজ আমার শেষ বলিদান মা। এই মন্ত্রপুত মুখোশ আমাকে আমার শিকার ধরতে সাহায্য করেছে মা। অবশ্য সবই তো তুই জানিস। জহপি মম পুণ্যহয়ং জহপি মম পাপম সর্বং তুভ্যং অনুষ্ঠিতম সর্বং জানিতিতম। আজ একটা না, একসাথে দুটো বলি দেব মা। তুই আমার একটা আশা পূর্ণ করে দে মা। আমায় আমার ঈপ্সিত শক্তিটা দে। আমি সব জরা ব্যাধি থেকে মুক্ত হতে চাই। তোর সঞ্জীবনী সুধা চাই আমি। আমাকে তার সন্ধান দে মা। সাধুর কথা শুনে মেয়ে দুটো রক্তহীন হয়ে গেল। এ কি শুনল ওরা? বলিদান মানে? তার মানে মুখোশটা ওরা খুঁজে পায়নি, বরং মুখোশটা ওদের জন্যই রাখা ছিল ওখানে। নাকি ওদের মতো অন্য কেউ ওখানে গেলে সেও পেত মুখোশটা, আর তারপরেই এই সাধুর শিকার হতো? ওরা আর ভাবতে পারল না। একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো একবার। ওদের পালাতে হবে এখান থেকে, কিন্তু ওদের পা। ওরা ছটফট করতে লাগলো। ওদের এই ছটফটানিতেই সাধুটার চোখ ঘুরে গেল এদিকে। চেতন হয়েছে তোদের? কি রক্ত জল করা কণ্ঠস্বর! আজ তোদের মুক্তি। অবশ্য তোদের মৃত্যু খুব মহান কারণেই হচ্ছে। আমার সাধনা সম্পূর্ণ করতে সাহায্য করছিস তোরা। এ কথা বলেই সাধু তার পাশ থেকে তুলে নিল একটা খড়গ। অন্য হাতে সেই মুখোশটা। এতক্ষণ খড়গটা নিচেই রাখা ছিল বলে দেখতে পায়নি দোলনরা। তুমি একটা ভণ্ড, লোভী শয়তান। তুমি অমর হতে চাও, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে চাও, আর তার জন্য অসহায় নিরীহ মানুষদের বলি দিচ্ছ। তোমার নরকেও ঠাঁই হবে না। হঠাৎ যেন কোত্থেকে একরাশ সাহস চলে এলো নিশিতার কণ্ঠে। হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গেলে এভাবে মানুষ প্রত্যাঘাতের চেষ্টা করে। চুপ বেয়াদব, বড্ড কথা বেরোচ্ছে না? সাধনার কথা তোরা কি জানবি? এই তোদের মতোই একজন বেয়াদবি করেছিল আমার সাথে, তর্ক জুড়েছিল। এই মুখোশটাকে, আমার সাধন যন্ত্রকে নষ্ট করতে চেয়েছিল। কেড়ে নিয়ে পালাচ্ছিল এই পাহাড়ি পথ বেয়ে, কিন্তু পারেনি। আমি যাকে বশ করে এনেছিলাম সেই মেয়েটাই ওর হাত থেকে কেড়ে নিয়েছিল মুখোশটা। ততক্ষণে আমার মন্ত্রপুত বাণ ছাড়া শেষ। আমি চেয়েছিলাম ওই বেয়াদব ছেলেটাকেও শেষ করতে, কিন্তু মোক্ষম সময় মেয়েটা আমার সাধন অস্ত্র ওর হাত থেকে কেড়ে নিয়ে ছুট লাগায় পাক দণ্ডি বেয়ে। ছেলেটা ওকে বাঁচাবার জন্য পিছু পিছু ছোটে, কিন্তু আমার বাণ ততক্ষণে মেয়েটাকে আঘাত করে ফেলেছে। তাই ছেলেটা ওকে হাত বাড়িয়ে ধরে ফেললেও বাণের আঘাতে মেয়েটা ছিটকে পড়ে ওই খাদে। আমাকে অপমান করার উচিত শিক্ষা পেয়েছিল ছেলেটা, আর এখন তোরা সেই একই বেয়াদবি করছিস। তোরা ভুলে যাস না, তোদের 2 বন্ধুও কিন্তু আমার জিম্মায়। ও দুটোকেও শেষ করে দিতে আমার 1 মুহূর্ত লাগবে না। কথাগুলো বলে থামল সাধু। এতক্ষণ ওর দুষ্কর্মের ইতিবৃত্ত শুনতে শুনতে নিশিতার দোলনের বারবার মনে হচ্ছিল সেই হতভাগ্য মেয়েটার কথা। তার থেকে ওদের কষ্ট লাগছিল ওই ছেলেটার কথা ভেবে। মেয়েটাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেও, ওকে হাতের নাগালে পেয়েও চিরদিনের মতো হারিয়ে দেওয়ার কথা ভেবে দোলনদের 2 চোখ বেয়েও জল গড়িয়ে পড়ল।
তারপরই সৌম্য সায়নদের সম্ভাব্য পরিণতির কথা ভেবে ওরা আঁতকে উঠল। না না, ওদের কিছু করো না, ওদের ছেড়ে দাও, বদলে আমাদের জীবন নাও। দোলন বলে উঠল, এত ভয়, ভালো ভালো, বলে এগিয়ে আসতে লাগলো উন্মুক্ত খড়গ হাতে নিয়ে। সেই মুহূর্তে নিশিতার দোলনের মনে পড়তে লাগলো ওদের মা বাবার কথা, সৌম্য সায়নের কথা, ওদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। কত স্বপ্ন বুনেছিল ওরা, অথচ আজ এই অখ্যাত পাহাড়িতে এসে ওদের স্বপ্নের আহুতি দিতে চলেছে ওরা। এদিকে সাধনা সফল হওয়ার আনন্দে মশগুল সাধু এগিয়ে আসছে ওর শেষ বলির দিকে। এমন সময় পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ কিছু একটা তুলল। শব্দ লক্ষ্য করে পিছু ঘুরতে না ঘুরতে একটা শক্ত লাঠি মতো কিছু একটা এসে আঘাত করল সাধুর বাঁ হাতে। হাত থেকে পড়ে গেল মুখোশটা, আর প্রায় সঙ্গে সঙ্গে একজন ঝাঁপিয়ে পড়ল সাধুটার ওপর। এই অতর্কিত আক্রমণে মাটিতে পড়ে গেল সাধু। ততক্ষণে সেই হামলাকারী উঠে সাধুর সাধন যন্ত্র অর্থাৎ মুখোশটা নিয়ে দৌড় লাগিয়েছিল গুহার মুখের দিকে। মুখের কাছে গিয়েই ঘুরে দাঁড়ালো লোকটা। সার্থক? সার্থককে দেখে চমকে উঠল সাধু বাবা। তুই চিনতে পারছো সাধু বাবা? তোমার এই ভণ্ড অসাধু সাধনার জন্য কত মানুষের প্রাণ নিয়েছো তুমি। আমি হারিয়েছি আমার অপুকে। ওর ওই শেষ পুলু ডাক প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায়, আর আজ তুমি এই বাচ্চা মেয়ে দুটোকে শেষ করতে চাইছো। কিন্তু তা আমি হতে দেব না। সৌম্য সায়ন, তোরা মেয়ে দুটোকে সামলা। এই মুখোশ না থাকলে সাধু বাবার শক্তিও কাজ করবে না। এর মধ্যেই ওর যাবতীয় শক্তি লুকিয়ে আছে, আমি এটাকে নষ্ট করছি, তুই ওদের দেখ। কথাগুলো বলে দৌড় লাগালো সার্থক ওরফে পুলু। ওর পেছন পেছন ব্যর্থ রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল সাধুও। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে সার্থক। ও বলে তো এসছে ও মুখোশটাকে নষ্ট করে আসছে, আর কিভাবে তা করতে হবে ও ভালো করেই জানে। তবু ভাগ্য ভালো, ওর সামনে সাধু এই রহস্যটা উন্মোচন করেছিল। আসলে সব অবৈধ ক্ষমতাধরই তাদের ক্ষমতার গর্বে অন্ধ থাকে, তাদের ক্ষমতার অহেতুক বাগাড়ম্বর করতে চায়। সেদিন অপু আর ওর সামনে সাধুও বলে ফেলেছিল মুখোশের শক্তির কথা। এটাও বলে ফেলেছিল ওর শিকার অপু। পুলুর আঘাতজনিত রক্তপাত ও ক্ষত ওকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। তাই তো পুলু মুখোশ শুদ্ধ দৌড় দিয়েছিল পাহাড়ি পথ বেয়ে। ওর ইচ্ছে ছিল নিরাপদ দূরত্বে গিয়ে এটাকে জ্বালিয়ে দেবে, কিন্তু অপু ভালোবাসাকে বাঁচানোর তাগিদে আগু পিছু বিবেচনা না করেই ও সার্থকের হাত থেকে মুখোশটা কেড়ে নেয়। আর তারপর না, আর ভাবতে পারছে না সার্থক। ক্রমে দৌড়তে দৌড়তেও পাহাড়ের অনেকটা উপরে চলে এসছে। ও ঘাড় ফিরিয়ে দেখলো সাধুকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। সাধুকে না দেখতে পেয়ে যেই ও ঘাড় ফিরিয়েছে, অমনি ওর সামনে চলে এলো সাধু। কি ভেবেছিস আমাকে? আমাকে তোর পেছনে দৌড় করাবি? আমি তন্ত্রসিদ্ধ, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। সেদিন তোর আঘাত তোকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আজ আমার সাধনা সম্পূর্ণ করতে তোর বলিদানেও কাজ হয়ে যাবে। আর মুখোশটা তো তোর হাতেই আছে। সার্থক কিছু বলার আগেই সাধু ওর হাতের খড়গ তুলে আকাশের দিকে মুখ করে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। দেখতে দেখতে আকাশ ঢেকে এলো কালো মেঘে। শুরু হলো মেঘের গর্জন। হাওয়ার দাপট গেল বেড়ে। হঠাৎ কড়কড় শব্দে বাজ এসে পড়ল অনতি দূরে একটি গাছে, আর তাতে আগুন ধরে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সার্থক। আমার শক্তির কতটুকু দেখেছিস তুই? আমি তো সাধারণ সম্মোহনী মায়াজালে আচ্ছন্ন করে আনতাম সকলকে, কিন্তু তুই আমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিস আজ। দেখ আমি কি করতে পারি। ওই আগুনে ঝলসে মারব তোকে। ওই মুখোশটা আমার সাধন যন্ত্র, তা তো জানিস, কিন্তু কেন তা তো জানিস না। মরার আগে শুনে যা, ওই মুখোশেই আমার বলি দেওয়া আত্মাগুলো আটকে রাখি। আজ শেষ বলিদান। তোর আত্মাটুকু ওতে বন্দি করব, আর সেই সব পুত আত্মার ভেট চড়াবো মাকে। মা খুশি হয়ে আমাকে অমরত্বের বরদান দেবেন। আস্তে আস্তে মাথা তুলল সার্থক। ঠিক বলেছ সাধু বাবা, এই মুখোশটাই তোমার শক্তির উৎস। তাই তো প্রতিবার এই একটাই মুখোশ দিয়ে তুমি তোমার শিকারগুলোকে ধরো। কিন্তু কি হবে যদি মুখোশটাই না থাকে? সাধু বাবার হাসি থেমে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে উনি তাকালেন সার্থকের দিকে। আমি না হয় ঝলসাবো ওই আগুনে, তবে একা নয়, আমার সাথে ঝলসাবে এই মুখোশও। মুক্ত হবে এতে আটক সমস্ত পুতাত্মা, আমার অপুও। বলেই সার্থক ওই আগুন লাগা গাছটার দিকে এক ছোট লাগালো। না বলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ালো সাধু বাবাও।
হঠাৎ দুদিক থেকে দুজন সার্থক আর সাধু বাবাকে ধাক্কা মারল। সার্থককে নিয়ে একজন পড়ে গেল পাশে, আর অপরজনের ধাক্কায় ঠেলা সামলাতে না পেরে সাধু বাবা গিয়ে পড়লেন ওই আগুন লাগা গাছে। মুহূর্তে ওর আর্ত চিৎকার শোনা গেল। সার্থককে ততক্ষণে উঠে দাঁড়াতে সাহায্য করেছে সৌম্য আর সায়ন। তুই পাগলের মতো কি করতে চলেছিস দাদা ভাই? সৌম্য অনুযোগ করল। এর বাইরে যে আর কিছু করার ছিল না রে, তবে তোরা যে এভাবে এখানে এসে পড়বি আমি ভাবতেও পারিনি। তখনও গাছটা থেকে আর্ত চিৎকার ভেসে আসছে। সেদিকে তাকিয়ে সায়ন বলে উঠল, এই মুখোশটার কি করবি? মুখোশে তো বন্দী হয়ে আছে পবিত্র আত্মারা, বন্দী আছে আমার অপুও। ওদের মুক্তি প্রয়োজন। তাছাড়া এটা বাইরে থাকলে আবার কোনো অসাধু শক্তি এর ভুল প্রয়োগ করতে পারে। বলে মুখোশটা ছুঁড়ে ফেলে দিল ওই অগ্নিকুণ্ডে। আরও দপ করে জ্বলে উঠল আগুন। ওর লেলিহান শিখা যেন আকাশ স্পর্শ করল, যেন সেই অগ্নিপথে স্বর্গবাসী হলো ওতে আটক পবিত্র আত্মারা। ফেরার পথে নিশিতা আর দোলনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের দিকে এগিয়ে গেল সার্থক। তোমাদের বিপদে ফেরার জন্য আমি ক্ষমা প্রার্থী। গোপালপুরে সেদিন নেমে আর বাংলা ক্যালেন্ডারে তিথি মিলিয়ে দেখে এই পরিকল্পনাটা নিই, নইলে ওই সাধুকে আমি ধরতে পারতাম না। তাই তোমাদের সমুদ্র সৈকতের ওই নির্জন প্রান্তে নিয়ে যাই। তবে বিপদের মুখে তোমাদের সাহস আর ধৈর্য আমাকে অবাক করেছে। সৌম্য আর সায়নকে পুরো পরিকল্পনাটাই বলেছিলাম, ওদের দুধ খেতে বারণও করেছিলাম, কিন্তু তোমাদের কিছু বলা ছিল বৃথা, কারণ তোমরা তখন সাধুর নিয়ন্ত্রণে। তাই আমি ভাইদের বলেছিলাম তোমাদের ওপর নজর রাখতে। আমার অপুর মৃত্যুর উপযুক্ত প্রতিশোধ যে আমি নিতে পারলাম, তার জন্য আমার দুই ভাই আর ভ্রাতৃবধূদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। ভ্রাতৃবধূ শব্দটা শুনেই লজ্জায় সৌম্য আর সায়নের বুকে মুখ লোকালো নিশিতার দোলন। তারপর ধীরে ধীরে পাঁচজনে নেমে আসতে লাগলো পাহাড়ের পাকদণ্ডি বেয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।